একটা অঙ্ক করানো হবে, সেটা হচ্ছে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অফ গুডউইল এর পদ্ধতির অঙ্ক। আশা করি তোমরা ভালোভাবে অঙ্কটা দেখবে। প্রবলেম নাম্বার 49। এখানে দেখো বলেছে যে এ বি অ্যান্ড সি আর three partners sharing profit and loss in the ratio of 2:2:1. এ বি এবং সি তারা তাদের লাভ লোকসান বন্টন করে নেয় 2:2:1 অনুপাতে। দেয়ার ব্যালেন্স শিট অন 31st ডিসেম্বর 2012 ইজ অ্যাজ ফলোস। তাদের উদ্ধৃত পত্র 31শে ডিসেম্বর 2012 সালে নিম্নরূপ। এখানে আছে অ্যাসেট টাকা, লায়াবিলিটিস, তারপরে বলেছে টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলা আছে 30,000 টাকা, ফার্নিচার বলা আছে 9,000 টাকা, স্টক দেয়া আছে 22,500 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 9,000 টাকা, ক্যাশ 13,500, অ্যাকাউন্টস পেয়েবল বিবিধ পাওনাদার 19,500, আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস বকেয়া দায় এবং জেনারেল রিজার্ভ বলা আছে। এই জেনারেল রিজার্ভটাকে আমাদের বন্টন করে দিতে হবে। বন্টনের জন্য একটা জাবেদা লেখা আছে যে জেনারেল রিজার্ভ ডেবিট আর হচ্ছে অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, এইরকম একটা ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল এ বি এবং সি দেয়া আছে, এই মূলধনটা যাবে তাদের পার্টনার্স ক্যাপিটালে ব্যালেন্স সিডি আকারে। আচ্ছা, ডি হ্যাজ অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার্স। ডি একজন নতুন অংশীদার হিসাবে আসবে ফ্রম 1st জানুয়ারি 2013, জানুয়ারির 1 তারিখ 2013 সালে অন দ্য ফলোইং টার্মস, নিচের শর্ত সাপেক্ষে। দেখো ডি ব্রিংস টাকা 12,000 অ্যাজ হিজ ক্যাপিটাল। ডি 12,000 টাকা তার মূলধন হিসাবে আনবে অ্যাজ অন 6 শেয়ার। তাহলে ডি যে নতুন টাকাটা আনলো, কোনো অংশীদার আগমনের সময় যদি টাকা কিছু আনে, তাহলে সেটার জন্য জাবেদা হয় হচ্ছে ক্যাশ ডেবিট আর নিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট হবে, অর্থাৎ ক্যাশ ডেবিট ডিস ক্যাপিটাল ক্রেডিট। এরপরে দেখো বলেছে দ্য ভ্যালু অফ দ্য গুড উইল ইজ, ভ্যালুর টাকা 22,500 টাকা। সুনামটাকে মূল্যায়ন করা হয়েছে 22,500 টাকায়। তাহলে এটা মূল্যায়ন করেছে প্রথমে, মানে রিভ্যালুয়েশন করেছে। পরবর্তীতে দেখো এইটা বাদ 2 নম্বরের পরে একদম 7 নম্বরে চলে যাও। গুড উইল শুড বি রিটেন অফ আফটার ডিস অ্যাডমিশন। ডির আগমনের পরে সুনামটাকে অবলোপন করতে হবে। দেখো এখানে এইটার সাথে এটার একটা সম্পর্ক। বলেছে কি প্রথমে সুনাম মূল্যায়ন করা হয়েছে 22,500 টাকা এবং পরবর্তীতে বলেছে যে ডি আসার পরে সুনামটাকে আবার অবলোপন করতে হবে। তাহলে গুডউইল বা সুনাম মূল্যায়নের যে কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। অর্থাৎ মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডের নিয়ম হলো সুনাম হিসাবভুক্তিকরণের যে 3টা পদ্ধতি আছে, তার মধ্যে এই যে সেলামির পদ্ধতি একটা আছে, একটা হচ্ছে কি পুনঃমূল্যায়ন পদ্ধতি, আর একটা হচ্ছে বিবরণী ঘর পুনঃমূল্যায়ন পদ্ধতি। তাহলে এই কয়েকটা পদ্ধতির মধ্য থেকে আমরা বিবরণী ঘর পুনঃমূল্যায়ন পদ্ধতিটা করব। কেন করব? আমাদের ওই নিয়মের মধ্যে পড়ে গেছে যে এটা বিবরণী ঘর পুনঃমূল্যায়ন পদ্ধতি। এই বিবরণী ঘর পুনঃমূল্যায়ন পদ্ধতির নিয়ম কি? দেখো এই যে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডে বলেছে এই পদ্ধতিতে সুনামকে প্রথমে পুরাতন অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে বন্টন করতে হয় এবং তারপর নতুন অংশীদার সহ সকল অংশীদারদের মধ্যে নতুন অনুপাতে অবলোপন করতে হয়। তাহলে এখানে দেখো আমাদের যেটা বলেছে একবার অঙ্কটাতে দেখো একবার বলেছে কি যে সুনামটা প্রথমে মূল্যায়ন করা হয়েছে 22,500 টাকা। তাহলে এই যে সুনামকে প্রথমে মূল্যায়ন করা হলো 22,500, এটা হচ্ছে মূল্যায়ন করা মানেই এখানে হচ্ছে পুরাতন অংশীদারদের মধ্যে বন্টন করে দেয়া। আবার বলে দিছে যে গুডউইল রিটেন অফ বা অবলোপন করতে হবে ডি আসার পরে, তাহলে অবলোপনও করে দিতে বলছে। তাহলে ঠিক আমার ওই নিয়মের মধ্যেই পড়ে গেল যে প্রথমে পুরাতন অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে বন্টন করতে হবে, পরে নতুন অংশীদারদের মধ্যে নতুন অনুপাতে অবলোপন করতে হবে। তাহলে প্রথম যেটা 22,500 মূল্যায়ন করা হয়েছে, সেটার জন্য জাবেদা দিতে হবে গুডউইল ডেবিট আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এখানে হবে গুডউইল ডেবিট, এ বি এবং সি এদেরটা ক্যাপিটাল ক্রেডিট হবে ওল্ড রেশিওতে। তারপরে অবলোপনের জন্য জাবেদা হবে অল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, অর্থাৎ সকল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, আর গুডউইলটা কি হবে? ক্রেডিট হবে আমাদের এখানে। তাহলে আমরা এটার কাজ করব। সেই ক্ষেত্রে দেখো এখানে যেটা আমাদের করতে হবে এখন এক্ষেত্রে কি নিউ রেশিওতে, আর এখানে বলেছে কি ব্যালেন্স শিটে গুডউইলটাকে দেখাতেও হবে না বা দেখানোর কোনো দরকার নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা গুডউইল মূল্যায়ন করব আমরা মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডে। তাহলে 1 গেল, 2 গেল, 3 গেল, 7 গেল। এবার 4 নম্বরে ভ্যালু অফ দ্য স্টক ইজ ইনক্রিজড বাই 3,000। দেখো স্টকের মূল্য 3,000 টাকা বাড়ছে। স্টক আগে ছিল 22,500, 3,000 টাকা বৃদ্ধি পাইছে। সম্পত্তি বৃদ্ধির জাবেদা যেটা সেটা দিব অ্যাসেট ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। এরপরে বলেছে ব্যাড ডেটস অ্যামাউন্ট 2 টাকা 750 রিটার্ন অফ, মানে অনাদায়ী দেনা অবলোপন করতে হবে 750 টাকা। অনাদায়ী দেনা অবলোপন করা মানে এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ কমে যাওয়া। তাহলে এইটা সম্পত্তি হ্রাসের জাবেদা হবে, অর্থাৎ জাবেদাটা হবে রিভ্যালুয়েশন ডেবিট, আর সম্পত্তি কমলে সেই সম্পত্তি ক্রেডিট, অ্যাসেট ক্রেডিট।
এরপরে বলছে ফার্নিচার ইজ ডিপ্রিসিয়েটেড বাই 10%, আসবাবপত্রের অবচয় হবে 10% করে। এখানে যে ফার্নিচার আছে এটাকে অবচয় হিসাবে ধরতে হবে, অবচয় বের করতে হবে, করার পরে অবচয় এই যে সম্পত্তির অবচয় যেটা, এই অবচয়টা হলে সম্পত্তির মূল্য কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে প্রথমে সম্পত্তির মূল্য কমার জাবেদা দিব, পরবর্তীতে আমরা আবার ব্যালেন্স শিটে গিয়ে এই সম্পত্তি থেকে অবচয়কে বাদ দিয়ে দিব। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইজ টু বি ভ্যালুড এর টাকা 37,500 টাকা। ল্যান্ড এবং বিল্ডিং মূল্যায়ন করা হয়েছে 37,500। ল্যান্ড এবং বিল্ডিং এখানে আছে 30,000, এখন মূল্যায়ন করে দেখা যাচ্ছে 37,500, অর্থাৎ 7,500 টাকা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বৃদ্ধি পেয়েছে। এই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 7,500 টাকার বৃদ্ধি পাইল, এই 7,000 টাকার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 7,500 টাকা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বৃদ্ধির জাবেদা দিতে হবে। এরপরে দেখো বলছে 8 নাম্বারটা, আমরা যেহেতু 7 পড়েছি, আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস, বকেয়া দায় টাকা 15,000 শুড বি পেইড এ পার্সোনালি। এখানে বলছে কি জানো, এ কি করছে, একটা দায়, এই যে দায় একটা আছে 1500 টাকা, এই দায়ের টাকাটা এ ব্যক্তিগতভাবে পরিশোধ করার দায়িত্ব নিয়েছে। এই দায়টা পরিশোধ করার দায়িত্ব নিল, তার মানে কি এই দায়টা কমে গেল। তাহলে কোনো দায় পরিশোধ করার দায়িত্ব যদি নেয়, তার ক্যাপিটালটা ক্রেডিট হবে, আর এই দায়টাকে ডেবিট করতে, অর্থাৎ আউটস্ট্যান্ডিং এই যে দায়টা হলো এখানে, এই দায়টাকে আমাদেরকে কি করতে হবে, যে পার্টনার্স সেটা পরিশোধের দায়িত্ব নিল, সেটার জন্য আমরা সেটাকে তাকে কি করে দিব, ব্যক্তিগতভাবে ক্রেডিট করে দিব। এখন আমাদের এখানে দেখো বলছে করণীয়, প্রিপেয়ার জার্নাল 1 নম্বরে বলেছে, 2 নম্বরে বলেছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, 3 নম্বরে বলেছে ব্যালেন্স শিট। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, জার্নাল করতে হবে। আমরা জার্নাল করব। জার্নাল করার আগে একটা কথা বলি, আমাদের দেখো প্রথমে এই সুনামটাকে পুরাতন রেশিওতে বন্টন করতে হবে 2:2:1 অনুপাতে। কিন্তু পরবর্তীতে যখন আমরা অবলোপন করব, এই যে অবলোপনের ক্ষেত্রে কিন্তু আমাদের ওখানে বলা আছে যে এই অবলোপনটা করতে হবে কোন রেশিওতে বলতো, নিউ রেশিওতে। এই যে নিউ রেশিওতে, তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, অঙ্কে নিউ রেশিওটাকে বের করে নিতে হবে। অঙ্কে যেহেতু আমাদের নিউ রেশিওটা বের করে দেয়া নাই, তাই আমাদেরকে নিউ রেশিওটা আগে বের করতে হবে। আর এই নিউ রেশিও বের করার জন্য আমাদের দেখো জাবেদাটা কি, এই যে নিউ রেশিও সমান, এই যে এখানে দেখো, দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার। দেখো এই যে আমি দাগ দিচ্ছি, নিউ রেশিও সমান রেস্ট অফ রেশিও, রেস্ট অফ রেশিও মাইনাস ওল্ড রেশিও, রেস্ট অফ রেশিও মাইনাস ওল্ড রেশিও। এখন যদি অঙ্কে এই রেস্ট অফ রেশিওটা দেয়া না থাকে, তাহলে আমরা রেস্ট অফ রেশিও মানে অবশিষ্ট রেশিও, এটাকে আমরা কিভাবে বের করব, রেস্ট অফ রেশিও সমান 1 মাইনাস নিউ পার্টনার্স রেশিও, 1 মাইনাস নিউ পার্টনার্স রেশিও, এইটা আমরা করব। তাহলে প্রথমে আগে আমরা রেস্ট অফ রেশিওটা বের করে নিই, যে 1 মাইনাস নিউ পার্টনার্স রেশিও। তাহলে রেস্ট অফ রেশিওটা পাইলে তার পরবর্তীতে আমরা কি করতে পারবো, রেস্ট অফ রেশিওকে ওল্ড রেশিও দ্বারা গুণ করে নিয়ে আমরা নিউ রেশিওটাকে বের করে ফেলতে পারবো। তো ঠিক আছে, আমরা সর্বপ্রথমে শুরু করব, লিখব ক্যালকুলেশন অফ নিউ রেশিও। আগে নিউ রেশিও লিখবো না রেস্ট অফ রেশিও লিখবো? আচ্ছা নিউ রেশিও লিখে দিই একদম। ক্যালকুলেশন অফ নিউ রেশিও, আমরা জানি নিউ রেশিও সমান রেস্ট অফ রেশিও, এই যে রেস্ট অফ রেশিও ইনটু ওল্ড রেশিও। তাহলে এখন এই রেস্ট অফ রেশিওটা আমার জানা নাই, তাহলে বের করে নেই। তাহলে রেস্ট অফ রেশিও সমান 1 মাইনাস নিউ পার্টনার্স রেশিও, 1 মাইনাস নিউ পার্টনার্স রেশিও। ঠিক আছে, আমরা এখানে 1 লিখলাম। এখন নিউ পার্টনার্স রেশিও বলতে আমাদের নতুন যে অংশীদারটা আসছে তার রেশিওটা দেখো, নতুন অংশীদার যে আসছে এখানে ওর রেশিওটা কত আমাদেরকে এটা দেখতে হবে। ওর রেশিও দেখো সমন্বয় নাম্বার 1 এ বলে দিয়েছে, ওর রেশিওটা হচ্ছে কত, ওর রেশিওটা হচ্ছে এই যে ফর 1/6 শেয়ার, 1/6 শেয়ার ইজ দ্য নিউ পার্টনার্স রেশিও। তাহলে আমরা কি করতে পারি, এখানে নিউ পার্টনার্স রেশিওটাকে এখান থেকে বাদ দিয়ে দিব, মানে 1/6 রেশিও। তাহলে আমরা এটাকে লসাগু করব, এখানে আসলো 6, এখানে 6 মাইনাস 1 সমান, এখানে হবে তাহলে 5/6। অবশিষ্ট রেশিও থাকলো হচ্ছে কত, এখানে 5/6। তাহলে আমরা রেস্ট অফ রেশিওটা পেয়ে গেলাম। এখন আমাদের ওল্ড রেশিও অঙ্কের প্রথম লাইনে দেখো বলা আছে, আমাদের অঙ্কের প্রথম লাইনে এই যে আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি 2:2:1। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে ওল্ড রেশিওটা এরকম, মানে 2:2:1, জাস্ট এটা এমনিতেই লিখলাম। এটা হলো এর, এটা হলো বির, আর এটা হলো সির। তাহলে এখন আমরা এই ফর্মুলাতে বসাই দিতে পারবো।
অতএব এস নিউ রেশিও সমান, দেখো এস নিউ রেশিও সমান রেস্ট অফ রেশিওটা হচ্ছে আমাদের কত আসবে সেটা বসাবো, তারপরে আমরা লিখবো 20 নিউ রেশিও সমান 20 নিউ রেশিও সমান, তারপরে আসবে হলো 6 নিউ রেশিও সমান, আচ্ছা ওদের প্রত্যেকটার ক্ষেত্রে রেস্ট অফ রেশিও হলো 6/5 এইরকম আছে, এবং ওদের নিউ রেশিওটা কিন্তু দেখো 2:2:1 আছে, তাই না? এখানে 2:2:1 অর্থাৎ হচ্ছে এর হলো 2 ভাগ, কয় ভাগের? মোট 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ হচ্ছে এর, তাহলে এখানে 2/5, এর ক্ষেত্রেও 2 হবে 5, এবং এর ক্ষেত্রে হবে 1 আছে, 1 হচ্ছে 5। তাহলে আমাদের এখানে কত আসে সেটাকে একটু দেখে নিচ্ছি। এখানে 5 দুগুণ 10 ডিভাইডেড 5 6 30, তারপরে এখানে 5 দুগুণ 10 ডিভাইডেড 5 6 30, তারপরে এখানে আসছে হলো 5 অক্ষে 5 ডিভাইডেড 5 6 কত বলতো? 30, তাই না? তাহলে দেখো প্রত্যেকটার নিচের হরটা কি আছে? সমান আছে, 30 30 30 করেই আছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব রেশিও ইকুয়াল টু, দেখো এখানে এই যে 30 আছে, এই 30কে আমি বাদ দিয়ে দিলাম, 10:, কারণ হর তো সব একই আছে, 10:5, এবং এটাকে যদি আমি আরো শর্টকাট করি অর্থাৎ 5 দিয়ে যদি প্রত্যেককেই কাটি তাহলে এখানে হবে 2, ওহো সরি আরেকটা ভুল হয়েছে আমার, নতুন একজন অংশীদার দেখো আছে, যে নতুন অংশীদার একজন আছে সেটা কে বলতো? আছে এখানে ডি আছে, নতুন যে অংশীদার আছে ডি আছে, তারও তো একটা অনুপাত আছে এখানে নাকি? নিউ রেশিওর বেলায় তো ডি আসবে, তাহলে ডি ইজ নিউ রেশিও। শোনো, এই ডির নিউ রেশিও যেটা অঙ্কে আমাদের কিন্তু দেয়াই আছে যে ডি কত অংশ পাবে, বলা আছে 1/6, ঠিক কিনা বলো? বলা আছে 1/6। তাহলে দেখো এখানে হরগুলো 30 30 30, নিচের হরটা তো সমান নাই, হর যদি নিচে সমান না থাকে তাহলে আমরা সেটাকে অনুপাত করতে পারবো না। তাহলে এইখানে 30 বানানোর জন্য হর এবং লবকে কয় দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা গুণ করতে হবে, উপরে 5 নিচে 5, তাহলে এখানে আসলো 5 ডিভাইডেড 5 6 30। এইবার আমরা দেখো সবগুলো হরকে সমান করেছি, তার মানে আমরা এখন লিখতে পারবো রেশিও, অতএব নিউ রেশিও সমান, নিউ রেশিও সমান 10:10:5:5। এটাকে যদি কাটি তাহলে 5 দিয়ে কাটলে 2:2:1:1, এটা চলে আসলো আমাদের নিউ রেশিওটা আমরা পেয়ে গেলাম। আমাদের অঙ্কের তো ওল্ড রেশিওটা দেয়া আছে, তাহলে গুডউইলের যখন আমরা বন্টন করব এই অনুপাতে আমরা বন্টন করতে পারবো। এর পরবর্তীতে দেখতে হবে আমাদের রিকোয়ার্ড নাম্বার এতে কি চাইছে। আমাদের রিকোয়ার্ড নাম্বার এতে বলেছে কি যে রিকোয়ার্ড জার্নাল এন্ট্রি, মানে জাবেদা দিতে হবে রিকোয়ার্ড নাম্বার এতে। তো আমরা জাবেদার ছক করব এখন। এখন দেখো আমি তোমাদেরকে যে জাবেদার ছক করতে হবে বলেছিলাম সেই জাবেদার ছকটা করেছি, এবং রিকোয়ার্ড নাম্বার 1 এখানে লিখেছি, ABCD জার্নাল এন্ট্রি, ডেট, পার্টিকুলার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এগুলো সব লিখেছি। অংশীদার আসছে হলো জানুয়ারির 1 তারিখ 2013 সালে, আমরা সেটাও লিখে ফেললাম এখানে, জানুয়ারির 1 2013। তো আমরা এখন এই অঙ্কগুলো দেখব, প্রথম থেকে কাজ করব আর জাবেদা দিব। খেয়াল করো এখানে প্রথমে এই ডেবিট পাশে, অ্যাসেট পাশে কোনো কিছুই নাই জাবেদা দেওয়ার, বাট এই যে দেখো দায় পাশে এখানে একটা টাকা আছে 7,500 টাকা, এই 7,500 টাকা জেনারেল রিজার্ভ। তো এই রিজার্ভ বন্টনের জন্য আমাদেরকে একটা জাবেদা দিতে হবে, যেটা আমি তোমাদেরকে দেখো এখানে লিখে দিয়েছিলাম যে রিজার্ভ বন্টনের কি জাবেদা দিতে হয়। এই যে এখানে দেখো বলা আছে, এই যে রিজার্ভ বন্টনের জন্য 5 নাম্বার জাবেদায় দেখতে পাচ্ছ তো আশা করি, রিজার্ভ ডেবিট আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট ওল্ড রেশিও, অর্থাৎ রিজার্ভ ডেবিট করব আর এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল এবং সিস ক্যাপিটালকে আমরা ক্রেডিট করব। লেখো জেনারেল রিজার্ভ ডেবিট, এস ক্যাপিটাল, আচ্ছা জেনারেল রিজার্ভ ডেবিট হবে কত টাকা বলো তো? 7,500 টাকা, 7,500 টাকা। এখানে এস ক্যাপিটাল, তারপরে আসবে বিস ক্যাপিটাল, তারপরে আসবে সিস ক্যাপিটাল। হ্যাঁ, আমাদের এখন এই 7,500কে বন্টন করতে হবে ওদের পুরাতন অনুপাতে। ওদের পুরাতন অনুপাতটা হচ্ছে 2:2:1, অর্থাৎ এখানে হবে 2/5, এখানে 7,500, তারও হবে 2/5, এবং সির ক্ষেত্রে ওই 7,500, তার হবে হলো 1/5।
তো আমাদেরকে এইটা এখন বন্টন করে দিতে হবে, বন্টন করে দিয়ে দিব। তো আমরা এখানে বন্টন করে দিলাম 3000 3000 1500 টাকা করে। এখন ব্যাখ্যাটা আমরা লিখব, জেনারেল রিজার্ভ ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ইন ওল্ড রেশিও। জেনারেল রিজার্ভ পুরাতন অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে বন্টন করা হয়েছে। জেনারেল রিজার্ভ ট্রান্সফার টু general reserve transferred to old partners capital in old ratio। তাহলে আমাদের এই জেনারেল রিজার্ভটা পুরাতন অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে বন্টন করা হলো, স্থানান্তর করা হলো, সেটার জাবেদাও আমরা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা চলে যেতে চাচ্ছি পরেরটাতে। যাব? জি স্যার। পরেরটাতে দেখো এখানে আর কিছু নাই, বাট এই যে ডি নাম্বারে বলেছে ডি ব্রিং টাকা 12,000 অ্যাস হিজ ক্যাপিটাল। ডি 12,000 টাকা নিয়ে আসছে। তো কোনো অংশীদার যদি মূলধন বাবদ কোনো কিছু নিয়ে আসে, তাহলে তার জন্য জাবেদা কি হয় বলতো? কোনো অংশীদার যদি মূলধন বাবদ কিছু নিয়ে আসে, সেই ক্ষেত্রে জাবেদাটা হবে হচ্ছে যে ক্যাশ ডেবিট আর ওই অংশীদারের মূলধন ক্রেডিট, তাই নাকি? তাহলে এখানে দেখো অন্যান্য জাবেদায় দেখো 1 নম্বরে লিখেছি নতুন অংশীদার মূলধন বাবদ কিছু আনলে, ক্যাশ আনলে ক্যাশ ডেবিট আর ওই নিউ পার্টনার্স ক্যাপিটালটা ক্রেডিট হবে। এখানে সে ক্যাশ নিয়ে আসছে, তাহলে ক্যাশ ডেবিট, আর এখানে ডি আসছে, তাই ডিস ক্যাপিটাল থেকে আমরা ক্রেডিট লিখব। তো লিখি ক্যাশ ডেবিট ডিস ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট কত টাকা নিয়ে আসছে সে বলতো? এখানে আমরা দেখতে পাচ্ছি 12,000 টাকা, 12,000, এবং ডিস ক্যাপিটাল ক্রেডিট টাকা 12,000। এখানে আমরা লিখব ক্যাশ ইনভেস্টেড বাই ডি অ্যাজ হিজ ক্যাপিটাল। ডি কর্তৃক মূলধন বিনিয়োগ করা হয়েছে, তার টাকা বিনিয়োগ করা হয়েছে তার মূলধন হিসাবে, অর্থাৎ ক্যাশ ইনভেস্টেড বাই ডি অ্যাজ হিজ ক্যাপিটাল, ডি তার মূলধন হিসাবে বিনিয়োগ করেছে। এটা এখানে আসলো। এর পরবর্তী এটাতে আমরা এখন যেতে চাচ্ছি। দেখো পরবর্তীতে কি বলছে। পরবর্তী নাম্বারে বলেছে দ্য ভ্যালু অফ দ্য গুড উইল, দ্য ভ্যালু অফ দ্য গুড উইল অফ ইজ ভ্যালুর টাকা 22,500। সুনামকে মূল্যায়ন করা হয়েছে কত টাকায়? 22,500 টাকায়। আমি কিন্তু তোমাদের বলেছি যে সুনাম মূল্যায়নের পদ্ধতি এখানে এটা হচ্ছে কোনটা, ওই যে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। এই ক্ষেত্রে প্রথমকে সুনামকে বন্টন করতে হবে, যে বন্টনটা 1 নাম্বার জাবেদায় ওখানে ওরা বলেছে যে সুনাম মূল্যায়ন করা হয়েছে 22,500, তার জন্য এই যে বন্টন করে দিতে হবে পুরাতন অংশীদারের মধ্যে জাবেদা গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ এখানে হবে গুডউইল ডেবিট এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল এবং সিস ক্যাপিটাল ক্রেডিট। গুডউইল ডেবিট টাকা 22,500, এরপরে হবে এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট এবং সিস ক্যাপিটাল ক্রেডিট। কত হবে? এই যে 22,500 টাকা আছে, এইটাকে আমরা গুণ করব কত দ্বারা? ওই যে 2:2:1 অনুপাতে বন্টন হবে, 2/5, 22,500 2/5 এবং 22,500, এইটা হবে হলো 1/5। তাহলে আমাদের এটার কত আসে একটু ক্যালকুলেশন করে বের করি। তাহলে আমাদের এখানে বন্টন করে আসলো হচ্ছে 9,000, 9,000, 4,500। আমরা এখন ব্যাখ্যা লিখব যে গুডউইল ট্রান্সফার করা হলো পুরাতন অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে, সেটাই লিখব এখানে। গুডউইল ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ইন ওল্ড রেশিও। গুডউইল ট্রান্সফার করা হলো ওল্ড পার্টনার্স ক্যাপিটালদের মধ্যে ওল্ড রেশিওতে বা পুরাতন অনুপাতে। এই পর্যন্ত তোমাদের লেখা হয়ে গেছে আশা করি। যদি এই পর্যন্ত তোমাদের লেখা হয়ে যায়, এই গুডউইলটাকেই
অবলোপন করার জন্য আরেকটা জাবেদা দিতে বলেছে। দেখো সেটা বলেছে নিচে 7 নম্বরে। দেখো 7 নাম্বারটাতে কি বলেছে, একদম সাথে বলছে গুডউইল ইজ রিটেন অফ আফটার দিস অ্যাডমিশন, ডি আসার পরে গুডউইলটাকে অবলোপন করতে হবে। তাহলে আমরা যখন এই গুডউইলকে অবলোপন করব, এই যে এখানে দেখো বলে দিয়েছে যে অবলোপনের জন্য যাবে দা অল পার্টনার্স ক্যাপিটাল আর গুডউইল ক্রেডিট, অল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট গুডউইল ক্রেডিট, এটা বন্টন হবে নিউ রেশিওতে। আর এই পদ্ধতির গুডউইলটাকে ব্যালেন্স শিটে দেখানো লাগবে না। তাহলে ঠিক আছে, এখন যাবে দা দিব অল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, বলতে এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল এবং ডিস ক্যাপিটাল ডেবিট। এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, তারপরে সিস ক্যাপিটাল, ডিস ক্যাপিটাল ডেবিট, এবং ওই গুডউইল যেটা ডেবিট করেছি সেই গুডউইলকে এখন আমরা করে দিব ক্রেডিট। আগে ক্রেডিটে এই টাকাটা বসাই 22,500 টাকা, এখানে আমরা অনুপাত করব 22,500। ওদের নিউ রেশিওটা দেয়া আছে এইরকম মনে হয় 2:2 কত 1:1 না নিউ রেশিওটা আমরা বের করেছি। জি স্যার। আমরা দেখো নিউ রেশিওটা ওয়ার্কিংস করে বের করে নিয়েছি, এই যে 2:1:1। তাহলে আমাদের এই রেশিওতে ওখানে বন্টন করে দিব। তাহলে 22,500 ইন্টু এখানে 2 হবে, আর অনুপাত 2 দিয়ে 4 আর এই 2 6, তাহলে 2/6। তারপরে ওই 22,500 ইন্টু 2/6, এরপরেও দেখো ওই 22,500 এটা হবে 1 ওর বেলায় 1/6। তার পরবর্তীতে দেখো 22,500 ইন্টু এটাতে 1/6। এখন আমাদের এটা কত আসে ক্যালকুলেশন করে আমরা একটু বের করি। এবার বন্টন করে আমরা যেটা পাইলাম, এর হচ্ছে 7,500, বির হচ্ছে 7,500, সির হচ্ছে 3,500 এবং ডির হচ্ছে কত 3,750, ডিরও 3,750। এই গুডউইলটাকে কিন্তু আমরা কি করলাম অবলোপন করে দিলাম। তাহলে এখন আমরা লিখবো যে গুডউইলকে অবলোপন করা হলো সকল অংশীদারদের মধ্যে কোন অনুপাতে, নতুন অনুপাতে। সেটাই আমরা একটু ব্যাখ্যায় লিখি যে গুডউইল রিটেন অফ goodwill written off goodwill written off among all partners capital in new ratio, নতুন অনুপাতে এই গুডউইলকে বন্টন করে দেয়া হলো সকল অংশীদারদের মধ্যে। এটুকু কি লেখা শেষ তোমাদের? এটা যদি লেখা শেষ হয়ে যায় তাহলে আমার পরের অংশে যেতে হবে। পরের অংশে আমাদের কি বলেছে সেটা এখন করব। দেখো আমরা আমাদের 1-এর কাজ শেষ, 2-এর কাজ শেষ, 3 নম্বরে বলেছে স্টক ইজ ইনক্রিজড বাই 3,000। আচ্ছা, স্টক বাড়ছে 3,000, আমাদের সম্পত্তি বৃদ্ধির জাবেদাগুলো একবারে দিব। স্টক বাড়ছে 3,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আগে ছিল দেখো 30,000, এই যে 6 নম্বরে এসে বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনক্রিজ হয়েছে 37,500, তার মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এটা বৃদ্ধি পাইছে। আর কি বৃদ্ধি পাইছে? এই তো দেখতে পাচ্ছি বৃদ্ধি পাইছে, তাই না? এই দুইটা সম্পত্তি আমাদের বাড়ছে। কোনো সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে সেটার ক্ষেত্রে তোমাদেরকে কি জাবেদা দিতে হয়? সম্পত্তি বৃদ্ধি পাইলে বলো তো, সেই সম্পত্তিকে ডেবিট করতে হয় আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হয়, তাই তো? তো এই যে দেখো এখানে বলা আছে সম্পত্তি বৃদ্ধি পাইলে, এই যে 1 নম্বরে সম্পত্তি বৃদ্ধি পেলে অ্যাসেট ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট, আর সম্পত্তির মূল্য হ্রাস পাইলে রিভ্যালুয়েশন ডেবিট এবং অ্যাসেট ক্রেডিট হয়। তো ঠিক আছে, আমাদের তাহলে এখানে দুইটা সম্পত্তি দেখো বৃদ্ধি পাইছে। একটা হচ্ছে কি বলতো বৃদ্ধি পাইছে, স্টক বৃদ্ধি পাইছে 3,000 টাকা, এবং আরেকটাতে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বৃদ্ধি পাইছে। তাহলে স্টক ডেবিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, আর হচ্ছে রিভ্যালুয়েশন ক্রেডিট। স্টক ডেবিট 3,500 টাকা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। প্রথমে আমার বর্তমানে হয়েছে 37,500, এখানে পূর্বে ছিল 30,000, তাহলে বাড়ছে 7,500 টাকা। এটার জন্য আমাদের জাবেদায় বিপরীতে ক্রেডিট করব রিভ্যালুয়েশন ক্রেডিট। হচ্ছে কত 7 × 3 = 10 আর 11,000 টাকা মেবি।
এই যে 11,000 টাকা আমাদের এখানে জাবেদা দিয়ে দিলাম। এখন আমরা লিখবো টু রেকর্ড ইনক্রিজ ভ্যালু অফ অ্যাসেট বা টু রেকর্ড ইনক্রিজ ভ্যালু অফ স্টক অ্যান্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, যাই লিখি টু রেকর্ড ইনক্রিজ ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যান্ড স্টক। এই শব্দটার পরিবর্তে তুমি অবলিক দিয়ে একবারে লিখে দিতে পারো অ্যাসেটস। হ্যাঁ, এটার ইনক্রিজ ভ্যালু বা বৃদ্ধিপ্রাপ্ত মূল্যটাকে লিপিবদ্ধ করা হলো। এই পর্যন্ত হয়ে গেছে তোমাদের? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি বলেছে, তাহলে 1 গেল, 2 গেল, 3 গেল। এই যে ব্যাড ডেটস দেখো বলেছে 750 রিটেন অফ অবলাপন হবে। তার মানে ব্যাড ডেটস যদি রিটেন অফ হয় অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেল। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর অবচয় হবে 10%, সরি ফার্নিচারের অবচয় 10%, তার মানে ফার্নিচারের মূল্য এখানে কি হলো, কমে গেল। তাহলে এই যে দুটো সম্পত্তি কমে গেল, এই সম্পত্তির হ্রাসের যে জাবেদা আমরা সেই জাবেদাটা দিয়ে দিব। এই যে সম্পত্তির মূল্য কমে গেলে রিভ্যালুয়েশন ডেবিট, সরি সম্পত্তির মূল্য যদি কমে যায় তাহলে রিভ্যালুয়েশন ডেবিট এবং অ্যাসেট ক্রেডিট এই জাবেদাটা দিতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে লিখব রিভ্যালুয়েশন ডেবিট, লিখে আমাদের প্রথমে যা কমে যাচ্ছে কিসের মূল্য বলেছে ওখানে, ব্যাড ডেট হচ্ছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে 750 টাকা। এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আমাদের আছে যেটা, সেটা হলো এই যে ফার্নিচারের অবচয় 10%। আমার ফার্নিচার আছে 9,000, 9,000-এ যদি 10% করি তাহলে হবে 900 টাকা। ফার্নিচার আছে 9,000, তার যদি 10% করি তাহলে আমাদের আসবে হলো 900 টাকা। তাহলে এখানে মেবি হবে হলো 1,650 টাকা। তাহলে আমাদের এখানে কিসের মূল্য লিপিবদ্ধ করা হলো, সম্পত্তি কমে গেছে সেটা লিপিবদ্ধ করা হলো। তাহলে আমরা এখানে জাবেদায় লিখবো ডিক্রিজ টু রেকর্ড decrease value of to record decrease value of assets, সম্পত্তির হ্রাসকৃত মূল্যকে লিপিবদ্ধ করা হলো। দেখো এখন আমাদের একটা জিনিসই বাদ আছে, সেটা হচ্ছে যে আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস টাকা 1500 shall be paid by a পার্সোনালি। এই যে একটা আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস বা বকেয়া দায় আছে, এই দায়টা এ কি করতে চাচ্ছে, ব্যক্তিগতভাবে পরিশোধের দায়িত্ব নিয়ে নিচ্ছে। তাহলে কোনো অংশীদার যদি কোনো দায় ব্যক্তিগতভাবে পরিশোধের দায়িত্ব নেয় তাহলে সেই ক্ষেত্রে সেই দায়টাকে আমরা ডেবিট করে দিব। সেই দায়টাকে আমরা কি করে দিব, ডেবিট করে দিব, এবং যে অংশীদার দায়িত্ব নিচ্ছে তার মূলধন হিসাবকে ক্রেডিট করে দিব। তো এখন আমাদের তাহলে এখানে লিখতে হবে যে আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস ডেবিট এবং কার ক্যাপিটাল ক্রেডিট হবে, এস ক্যাপিটাল ক্রেডিট। আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস ডেবিট 1500 টাকা এবং এস ক্যাপিটাল ক্রেডিট। যদি এরকম সম্পত্তি নিয়ে নেয় তাহলে তার ক্যাপিটাল ডেবিট হবে এবং ওই সম্পত্তিটা তার ক্রেডিট হবে। এখানে আমরা লিখতে পারি লায়াবিলিটিস পেইড বাই এ পার্সোনালি, liabilities paid by a personally। তাহলে এই পর্যন্ত আমাদের জাবেদা আসলো। এখনো তোমার একটা জাবেদা বা দুইটার মতো জাবেদা হতে পারে, উপরে ঠিক ততটুকু জায়গা ফাঁকা রাখবা। ফাঁকা রাখার পর তোমাদেরকে যেটা করতে হবে, দ্বিতীয় নাম্বার করণীয়তে দেখো আমাদের চেয়েছে এখানে যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমরা এখন কি করব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যেটা, সেই অ্যাকাউন্টের ছক। তো দেখো এখন আমরা এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যে ছক সেটা করে নিয়েছি। আমাদের এই জাবেদা থেকে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করব। এক্ষেত্রে দেখো খেয়াল করো, সর্বপ্রথমে দেখো আমাদের জাবেদায় বলা আছে কোথায়, এইখানটাতে বলা আছে হচ্ছে যে
কোথায় বলা আছে সেটা প্রথমে নাই, জাস্ট এই যে এই জায়গায় বলা আছে হচ্ছে যে স্টক ডেবিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট আছে 11,000 টাকা। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট পাশে আমরা যাই, গিয়ে লিখব স্টক। নাফিজার আম্মু, এই যে দরজাটা খুলে দাও তো। তাহলে আমরা এখানে এসে কি লিখবো বলতো? স্টক। স্টক কত টাকা? 3,500 টাকা। এরপরে দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এখানে হলো এটা কত আসছে তোমার? 7,500 টাকা। এর পরবর্তী জাবেদায় দেখো আমাদের ওখানে আছে হচ্ছে রিভ্যালুয়েশন ডেবিট এবং কি ক্রেডিট আছে বলতো? অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশনের ডেবিট পাশে আসবো, এসে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো। টাকা প্রথমটাতে 750 এবং এরপরে দেখো ফার্নিচার ক্রেডিট করা আছে, তাই করা আছে না? ফার্নিচার ক্রেডিট, এবং এই ফার্নিচার ক্রেডিট করা আছে তার পরিমাণ মাত্র 900 টাকা। আমাদের আর কোথাও কোনো রিভ্যালুয়েশন নাই। তো এখানে আমরা ক্রেডিট পাশটা আগে যোগ করি। ক্রেডিট পাশেটা যোগ করলে আসছে হলো 11,000 টাকা। এই যোগফল 11,000 টাকা আমরা এখানে নামিয়ে দিলাম। 11,000 থেকে এই 750 আর 900 টাকা বাদ দিলে আমাদের 11,000 নাকি? হ্যাঁ, 11,000 বাদ দিলে থাকে কত বলতো? 9,350 টাকা। এইটা হলো রিভ্যালুয়েশন জনিত লাভ। তাহলে এখানে আমরা লিখব প্রফিট অন রিভ্যালুয়েশন। এই প্রফিট অন রিভ্যালুয়েশন আমরা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এখানে এইভাবে দাগ দিলাম। এখানে তিনজন আছে, এস ক্যাপিটাল, তারপরে আসবে হচ্ছে বিস ক্যাপিটাল, বিস ক্যাপিটালের পরে আসবে হচ্ছে আমাদের সিস ক্যাপিটাল। এখানে আমরা এইভাবে নিলাম। নেয়ার পরে এই যে 9,350 গুণন, ওদের ওল্ড রেশিও আছে 2:2:1 আছে, তাই 2/5 এ বন্টন হবে। তারপরে 9,350 2/5 এবং এখানে 9,350 ইন্টু 2/5 এটা আসলো। তোমরা এটার বন্টন কত হবে সেটা একটু বের করে বলে দাও আমাকে, তাহলে বেশ সুবিধা হবে আমার জন্য। এখানে চলে আসলো, দেখো বন্টন করে আমরা পেয়ে গেলাম যে এ পাইলো হচ্ছে 3,740, বি পাইলো 3,740, সি পাইলো মানে রিভ্যালুয়েশনের লাভ 1,870 টাকা। এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লাভ হলো, এই লাভ যদি হয় আমাদের এই লাভেরও একটা জাবেদা দিতে হয় রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের দেখো এখানে যে জাবেদা, এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট হলে তোমাদের 8 নাম্বার জাবেদায় দেখো আমি লিখে দিয়েছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট এবং ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, এটা ওল্ড রেশিওতে বন্টন হবে। তাহলে আমরা লিখব রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট লেখার পরে এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল এবং সিস ক্যাপিটালকে ক্রেডিট লিখে দিব। তো আমাদের ওইখানে এখন যেতে হবে কোথায়? উপরে যে জাবেদার জায়গাটা ফাঁকা রেখে আসছি ওখানে গিয়ে আমরা লিখে দিব রিভ্যালুয়েশন ডেবিট। রিভ্যালুয়েশন ডেবিট 9,000 কত? 350। এরপরে এস ক্যাপিটাল ক্রেডিট, তারপরে বিস ক্যাপিটাল ক্রেডিট, এরপরে সিস ক্যাপিটাল ক্রেডিট। এর আসবে হচ্ছে যেটা বন্টনে পাওয়া গেছে 3740, 3740, 1870, 3740, 3740, 1870 টাকা। এখানে ব্যাখ্যা লিখতে হবে যে প্রফিট অন রিভ্যালুয়েশন ট্রান্সফার টু, প্রফিট অন রিভ্যালুয়েশন ট্রান্সফার টু
old partners capital in old ratio। তো আমাদের এখানে জাবেদার কাজ মোটামুটি ভাবে শেষ হয়ে গেল। এখন আমাদেরকে দেখতে হবে রিকোয়ার্ড নাম্বার পরবর্তীটাতে কি চাইছে। তাহলে বি চলে গেল। সি নাম্বারে গিয়ে দেখো বলেছে সরাসরি ব্যালেন্স শিট করতে বলেছে রিকোয়ার্ড নাম্বার 3-তে, বাট পার্টনার্স ক্যাপিটালটা এখানে করতে বলেনি। আমরা প্রাথমিক পর্যায়ে তো স্টুডেন্টরা সরাসরি ব্যালেন্স শিট করতে পারবে না যদি না পার্টনার্স ক্যাপিটালটা করে। এই কারণে আগে পার্টনার্স ক্যাপিটালটা আমাদেরকে এখানে কি করতে হবে, করে নিতে হবে। তো আমরা পার্টনার্স ক্যাপিটালের জন্য আগে একটা ছক করব। এখন দেখো এবার আমাদেরকে পার্টনার্স ক্যাপিটালের আমরা একটা ছক করে নিয়েছি। এখানে লিখেছি পার্টনার্স ক্যাপিটাল ডেবিট টাকা, ক্রেডিট টাকা ও অ্যাকাউন্ট টাইটেলস। অংশীদার ছিল 3 জন, ডি আসার ফলে অংশীদার হয়ে গেল 4 জন। এই কারণে আরো একটা ঘর বেশি হলো, এ বি সি ডি। এখানে এ বি সি ডি লিখলাম। এখানে আমি সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার এই অঙ্কের দিকে যাব। অঙ্কে যে এই যে ক্যাপিটালটা লেখা আছে, এই ক্যাপিটালটা লেখা আছে এই যে সবগুলো কোন পাশে, দায় পাশে আছে। অতএব পার্টনার্স ক্যাপিটালের ক্রেডিট পাশে গিয়ে এটাকে ব্যালেন্স বিডি হিসাবে দিয়ে দিব। 22,500, 18,000 এবং 15,000 এটা আমরা কি করব, দিয়ে দিব। এখানে লিখব ব্যালেন্স বিডি। এর ঘরে 22,500 আর হচ্ছে বির ঘরে 18,000 এবং 15,000 সির ঘরে। বির ঘরে 18,000, সির ঘরে 15,000 টাকা আমরা দিয়ে দিলাম। আর যেহেতু ডি আগে ছিল না তাই ডির ঘরে ব্যালেন্স আকারে কিছু আসবে না। এখন আমরা জাবেদায় চলে যাব। জাবেদায় গিয়ে প্রথম থেকে আমরা চেক করব। দেখো প্রথম জাবেদাটাতে লেখা আছে এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল ক্রেডিট, তার বিপরীতে ডেবিট জেনারেল রিজার্ভ। তাহলে আমরা এখানে যেটা করব, এই যে এই টাকাটা এর ঘরে, বির ঘরে, সির ঘরে দিব এবং এখানে বিপরীতে ক্রেডিট পাশে গিয়ে লিখব জেনারেল রিজার্ভ। তিন হাজার এর 1500 আসলো। আশা করি এটা তোমাদের লেখা হয়ে গেছে। পরবর্তীতে দেখো আমাদের আবার যেতে হবে সেই জাবেদায়। পরবর্তী জাবেদায় দেখো বলেছে ক্যাশ ডেবিট আর ডিস ক্যাপিটাল ক্রেডিট লেখা আছে 12,000। তাহলে ক্রেডিট পাশে গিয়ে অপর হিসাব ক্যাশ লিখে 12,000 টাকা এখানে আমরা বসাবো। ক্রেডিট পাশে আসলাম, ক্যাশ লিখলাম এবং ডিস ক্যাপিটাল বলা আছে তাই ডির ঘরে টাকাটা বসবে 12,000 টাকা, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এর পরবর্তীতে আবার যাব আমরা পরের জাবেদায়। এখানে দেখো গুডউইল ডেবিট আর এস ক্যাপ, বিস ক্যাপ, সিস ক্যাপ ক্রেডিট লেখা আছে। তো তাহলে আমরা ক্রেডিট পাশে যাব, বসাবো টাকাগুলো এবং ডেবিটে মানে এখান থেকে এই অ্যাকাউন্টের নামটা নিব গুডউইল। এখানে লিখব গুডউইল 9,000 4,500 টাকা আমরা এখানে দিয়ে দিলাম এ বি সির ঘরে যেটা ছিল। এ পর্যন্ত বুঝতে পেরেছি তো সবাই? এর পরবর্তীতে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এবার দেখো এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল, ডিস ক্যাপিটাল ডেবিট আর গুডউইল ক্রেডিট আছে। হ্যাঁ, তাহলে আমার এবার ডেবিট পাশে যায় লিখবো গুডউইল, এই পাশে এসে লিখবো গুডউইল। লিখে প্রথমটাতে আসবে 7,500, 7,500, 7,500, 7,500, 3,750, 3,750 এটা আমরা এখানে দিয়ে দিলাম। এর পরবর্তীতে আবার দেখতে হবে যে পার্টনার্স ক্যাপিটাল সংক্রান্ত তথ্যগুলি কোথায় লেখা আছে। জাবেদায় থেকে জাবেদায় দেখো একদম লাস্টের জাবেদায় এবার আছে, না লাস্টেরটাই না, এই যে আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস ডেবিট আর এস ক্যাপিটাল ক্রেডিট আছে 1,500 টাকা। তাহলে এটা ক্রেডিট পাশে যেতে হবে,
গিয়ে এখানে লিখব আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস। এ দায়িত্বটা নিয়েছে তাই এর ঘরেই 1500 বসবে, ওদের ঘরে বসবে না, দিয়ে দিলাম। এর পরের জাবেদায় আবার আমাদেরকে যেতে হবে। দেখো এখানে বলা আছে রিভ্যালুয়েশন ডেবিট এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল সিস ক্যাপিটাল ক্রেডিট 3740 3740 1870। এইখানে এসে লিখব রিভ্যালুয়েশন। $3740 এটা হলো 1870, এর ঘরে আর কিছু নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাবেদায় যত পার্টনার্স ক্যাপিটাল ছিল সবগুলোকে আমরা শেষ করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পার্টনার্সদের ব্যালেন্স কার কত টাকা থাকলো সেটাকে আমরা এখন ব্যালেন্স সিডি, যেটা অর্থাৎ সমাপনী ক্যাপিটালের উদ্বৃত্তটা আমরা এখানে বের করে ফেলবো। দেখো এই ক্রেডিট পাশে আমি যোগ করলাম এই ডির ক্যাপিটাল, আগে ধরলাম ডির ক্রেডিট পাশে দেখো আছে 12,000 টাকা। এই 12,000 টাকা আমি এখানে নামাই দিলাম, এই 12,000কে এখানে নিয়ে আসলাম। এই 12,000 থেকে আমাদেরকে বাদ দিতে হবে, সেটা কোন টাকা বাদ দিতে হবে বলো তো? 12,000 থেকে ওই যে 3,750 টাকা, তাই তো? এই যে এটা বাদ দিয়ে দিতে হবে। 12,000 থেকে 3,750 যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে কত আমাদের? মাইনাস 3,750 থাকে 8,250। এখানে আমি লিখলাম 8,250। এইটা কিন্তু ব্যালেন্স সিডি, মানে এই টাকাটা তাদের ক্যাপিটাল হিসাবে থেকে যাচ্ছে, ব্যালেন্স সিডি। এর পরবর্তীতে আমরা যোগ করব হচ্ছে সির ক্যাপিটালটা যোগ করে দেখি। সির হচ্ছে প্রথমে আছে 15,000, তারপরে 1500, এই যে এটা 15,000 গেল, তারপরে 1500, 4,500 আর 1870। 4,500 প্লাস 1870, এটা যোগ করে আসলো 22,870। জানি না ঠিক হলো কিনা, জি স্যার। যোগ করো। ঠিক আছে। 22,870 এই টাকাকে আমি এখানে পার করে দিলাম, 22,870 টাকা। এবার এই 22,870 থেকে 3,750 মাইনাস করব। 3,750 মাইনাস করলে আসে 19,120 টাকা। 19,120 এখানে লিখে দিলাম। এর পরবর্তীতে আমরা যেটা করব, আচ্ছা আমাদের কি কোনো ভুল হয়নি তো? 15 পরে একটা ভুল আছে, দেখো এই যে এটা কিন্তু আমি 15 লিখেছি ব্যালেন্স বিডি, এটা কিন্তু 18,000, এটা 18,000, ঠিক আছে? 18,000 প্লাস কত হচ্ছে 3,000, তারপর এটা প্লাস এই যে 18,000, 3,000, 9,000, 3,740 যোগ 9,000 যোগ 3,740 সমান 33,740। 33,740 টাকা। তাহলে এইটা এখানে দিয়ে দিলাম 33,740। 33,740 থেকে বাদ দিব কত টাকা? 7,500 টাকা। বাদ দিলে 26,240 এখানে এটা আসলো। ঠিক আছে কিনা দেখো তো? জি স্যার, ঠিক আছে। এরপরে এখন আমরা যোগ করব হলো এর ঘরের এই যে এইগুলোকে যোগ করব, যোগ করে এখানে নামাবো। এর ঘরে কত? ওটা 22,500 না শুধু 22,000? 22,500। 22,500, 3,000, তারপরে 9,000, তারপরে 1,500, তারপরে 3,740। টোটাল যোগফল আমার কাছে আসছে 39,740। একটু দেখবা, 39,740। এই টাকাটাকে এখানে দিয়ে দেই, 39,740 টাকা আসলো। ওখান থেকে বাদ দিব 7,500 টাকা,
বাদ দিলে 32,240। এটা আসছে কিনা তাই বলো। জি স্যার। এটা হলো আমাদের ব্যালেন্স সিডি। পরবর্তীতে এই সকল টাকাগুলো ব্যালেন্স শিটের দায় পাশে আমাদের ক্যাপিটাল হিসাবে দেখিয়ে দিব। এখন আমাদেরকে ওই যে রিকোয়ারমেন্ট করতে হবে, হ্যাঁ, সেটা হলো কি, তোমার হচ্ছে এখানে আমরা এটা চাইনি আমাদের, তাই আমরা এটাকে ইচ্ছা করলে এখানে লিখে রাখতে পারি যে এটা হলো ওয়ার্কিংস। হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি ওয়ার্কিংস হিসাবে। এখন আমরা যেটা করব সেটা কি বলতো, ব্যালেন্স শিট। এবার আমরা এখন একটা ব্যালেন্স শিটের তো দেখো এবার রেকর্ড নাম্বার 3 তে আমাদের যে ব্যালেন্স শিট চাইছে এখানে লিখেছি ABCD ব্যালেন্স শিট। অংশীদার যে তারিখে আসছে সেই তারিখের ব্যালেন্স শিট, তাই অ্যাসেট 1 জানুয়ারি 2013, অ্যাসেট টাকা, লায়াবিলিটিস টাকা। এখন আমাদের অঙ্কের প্রথমের দিকে চলে যাব। প্রথমে গিয়ে দেখব সর্বপ্রথমে অঙ্কটাতে কি দেয়া আছে। এখানে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেয়া আছে 30,000 টাকা, কিন্তু বছর শেষে সেই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর মূল্য দেখাচ্ছে কত, 37,500 টাকা। তাহলে আমরা এখানে লিখব প্রথমে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এখানে 30,000 লিখলাম, আরো বাড়ছে 7,500, অ্যাড ইনক্রিজ হয়েছে কত, 7,500। এটা যোগ করে 37,500 টাকার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো আবার অঙ্কে চলে যাও, বলা আছে ফার্নিচার 9,000, আর এই ফার্নিচারের নিচে 10% অবচয় 900 টাকা বাদ দিতে হবে। তাহলে এখানে লিখলাম ফার্নিচার 9,000 লেস ডিপ্রিসিয়েশন 900, বাদ দিলে আসলো 8,100। এর পরবর্তীতে দেখো আমাদের বলা আছে স্টক 22,500, আর নিচে সমন্বয় নাম্বার 3-এ বলে দিছে স্টক 3,000 বাড়ছে, তাহলে ওটার সাথে এটা যোগ হবে, স্টক 22,500 অ্যাড ইনক্রিজ 3,000, তাহলে হলো 25,500। এরপরে স্টকের পরে কি লেখা আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে হলো 9,000, আর এখান থেকে সমন্বয় নাম্বার 4-এ বলে দিছে ব্যাড ডেট 750, সেটা বাদ যাবে। তো লেখো অ্যাকাউন্ট রিসিভেবল 9,000 লেস ব্যাড ডেটস 750, তাহলে 8,250 টাকা আসলো। এই পর্যন্ত আসার পর আমাদের যেতে হবে পরে কি আছে সেটা দেখার জন্য। পরে দেখো আমাদের ক্যাশ আছে হলো 13,500 টাকা। এখানে আমরা লিখব ক্যাশ 13,500। জি স্যার। আমরা এখন দেখতে পাচ্ছি যে ব্যালেন্স শিটে ক্যাশ আছে 13,500, কিন্তু এখানে একটা বিষয় আছে, আমাদের ক্যাশ কিছু আসছে, আমরা সেটা জাবেদায় দেখো লিখেছি। হ্যাঁ, আমরা জাবেদায় দেখো কোন জাবেদায় আমরা ডেবিট করেছি ক্যাশকে, মেবি প্রথম জাবেদাটাতে আমরা ক্যাশকে ডেবিট করেছি। মেবি দেখো আমরা প্রথম জাবেদায় দেখো ক্যাশ ডেবিট করেছি 12,000, তাই না? আমরা ক্যাশ ডেবিট করেছি না 12,000 প্রথম জাবেদায়, এই যে প্রথমটা না, এই যে এখানে কয়েকটা পরে ক্যাশ ডেবিট 12,000। তাহলে জাবেদায় যেটা ডেবিট আছে তার মানে ক্যাশ আরো বৃদ্ধি পাইছে, সেটাকে ওর সাথে কি করে দিতে হবে, ওই ক্যাশের সাথে যোগ করে দিতে হবে আমাদের 12,000 টাকা। ঠিক আছে, ওই ক্যাশের সাথে কি করে দিব আমরা, যোগ করে দিব। তাহলে যোগ 12,000। এখন কথা হলো যে কোনো ক্যাশ যদি জাবেদায় ক্রেডিট থাকতো তাহলে আমরা সেটাকে কি করে দিতাম, বিয়োগ করে দিতাম, কারণ তার দ্বারা ক্যাশ চলে যেত। তাহলে এখন তো কোনো ক্রেডিট নাই, তাহলে এই দুটো যোগ করে হচ্ছে কত, 25,500 টাকা। এইটা আসলো আমার অ্যাসেট পাশে। এখন প্রশ্ন হচ্ছে স্যার ওই গুডউইলের টাকাটা কি আসবে? না, গুডউইল আসবে না। কেননা গুডউইলকে একবার
মূল্যায়ন করার পরে আবার সেটাকে অবলোপন করা হয়েছে, এই জন্য এই গুডউইলটা কি হবে না, এখানে আসবে না। এখন আমরা দায় পাশে চলে যাব। দায় পাশে গিয়ে আমরা দেখব যে ওখানে দায় কি কি বসানো লাগবে বা কি কি আছে। দেখো দায় পাশে কি আছে, সর্বপ্রথমে আছে অ্যাকাউন্টস পেয়েবল 19,500 টাকা। দেখো বইতে দায় পাশে আছে, এইটাকে বসায় দিতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল লিখে 19,500 টাকা। $19,500 আমি দিয়ে দিলাম। এর পরবর্তীটা আছে আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস, এটা তো চলে গেছে। জেনারেল রিজার্ভ এটাও শেষ। ক্যাপিটাল আছে ABC, কিন্তু এটা এই ক্যাপিটালের টাকা আসবে না। আসবে হচ্ছে কোন ক্যাপিটালের টাকা, তাদের পার্টনার্স ক্যাপিটাল করার পরে যে টাকাটা আসছে ওখানে সেই টাকাটা, এই যে আমি এখানে গোল চিহ্ন দিয়েছি যার যে কয় টাকা সেটা এখানে আসবে। তাহলে আমরা এখানে লিখব ক্যাপিটাল, লেখার পরে লিখব A, তারপরেরটা B এবং তারপরেরটা হবে হচ্ছে C, তারপরেরটা হবে হচ্ছে D। এখানে টাকা কত, প্রথমটা 32,240, 26,240, 32,240, 26,240, আর তারপরে হবে হচ্ছে 19,120। ঠিক আছে তো না? জি স্যার। 19,120, 8,250। 8,250 টাকা। আমরা এখন এইগুলোকে যোগ করব, যোগ করে কত আসে সেটা। তাহলে আমাদের এই ক্যাপিটালগুলো যোগ করে আসছে 85,850। এরপরে এই 19,500 আর এই 85,850কে যদি আমরা যোগ করি তাহলে হবে এখানে 1,05,350। এবং অ্যাসেট পাশে আমাদের এখন যোগ করতে হবে, দেখি যোগ করে কত টাকা। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেট পাশে যোগ করে 1,05,350 টাকা আসলো। তো আমাদের অঙ্কটা হয়ে গেল। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যে আমরা জাবেদায় এই অঙ্কটাতে এখানে স্টক বলা ছিল যে স্টক ভ্যালু ইনক্রিজ বাই টাকা 3,000, কিন্তু আমরা জাবেদায় ভুল করে 3,500 টাকা জাবেদা দিয়ে অঙ্কটা শেষ করে ফেলেছি। পরবর্তীতে এসে ভুল ধরা পড়েছে, তাই সেটাকে আর কারেকশন না করে আমরা এখানেই 3,500 টাকা লিখে দিয়েছি। 3,500 টাকা লিখে দিয়ে আমরা অঙ্কটাকে সম্পন্ন করে দিয়েছি। তাহলে আমাদের অঙ্কটা এখানে কি হলো, মিলে গেল 1,05,350 টাকা। আশা করি অঙ্কটা অনেক বড়, কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে যদি করো তাহলে ইজি হয়ে যাবে। এই হলো আমার কথা। তো তোমরা সবাই আজকের মতো ভালো থাকবে, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ক্লাসে।